প্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান যারা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। শ্রোতা বন্ধু, শুরু করছি প্রজন্ম কথা অনুষ্ঠানে আজকের পর্ব 0 থেকে 5 বছর বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশ ও যত্নে করণীয়। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, এই বিষয়কে উপজীব্য করে আজকে আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, শিশুর বিকাশ শুরু হয়ে যায় মায়ের গর্ভ থেকেই। তারপর জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত শরীর ও মস্তিষ্কের গুণগত পরিবর্তন হয়, যা শিশুর আচরণের মাধ্যমে প্রকাশ পায়। দৈহিক বিকাশের ফলে হাত দিয়ে কোনো কিছু ধরা এবং পা দিয়ে হাঁটার ক্ষমতা অর্জন করে। এছাড়াও মানসিক ক্ষমতা, চিন্তাশক্তি, স্মরণশক্তিও বৃদ্ধি পায়। বিকাশ মানব জীবনের বিভিন্ন দিক, যেমন শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক ও ভাষাগত দিক নিয়ে আবর্তিত হয়। শিশু তার চারপাশের সবকিছু আয়ত্ত করতে পারছে কিনা তা লক্ষ্য রাখা মা বাবার দায়িত্ব। প্রিয় শ্রোতাবন্ধু, এখন শুনব রামু কক্সবাজার সদর উপজেলার কমিউনিটি থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্য থেকে মা বাবার অভিজ্ঞতা, গল্প এবং মতামত। শুরুতেই শুনব একজন বাবার কথা, যার ছেলের বয়স 5 বছর। চলুন তাহলে এই বাবার অভিজ্ঞতার গল্প শোনা যাক। আমি একজন বাবা হিসেবে বলতেছি, অনেকেই বলেন 2 থেকে 6 বছর বয়সী শিশুদের নেতিবাচক আবেগ বহিঃপ্রকাশ ঘটায় প্রচণ্ড চিৎকার করে, কান্না করা, হাত পা ছোটা, কোনো জিনিস ছুঁড়ে ফেলা ও ভেঙে ফেলার মাধ্যমে রাগের প্রকাশ ঘটে। যদি অবহেলা, অস্বাস্থ্যকর পরিবেশ, পারিবারিক সংকট থাকে, তবে আবেগজনিত সমস্যা সৃষ্টি করে। ফলে শিশুর মধ্যে ভয়, ভীতি, দুশ্চিন্তা ও উদ্বেগ দেখা দেয়। আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে তার নেতিবাচক ইচ্ছেকে সমর্থন করিনি। কোনো কিছুর জন্য চিৎকার করে কান্না করলে সেটা কখনো সাথে সাথে এনে দেনি, পরে কোনো এক সময় দিয়েছি। তার রাগকে দমন করার জন্য কখনো উল্টো রেগে চিৎকার করিনি বা মারধর করিনি। তাকে শান্ত হওয়ার সময় দিয়েছি। কি বলতে চাই মন দিয়ে কথা শোনার চেষ্টা করেছি। ছোট বলে কোনো কিছু বারবার না করলে তার নিজের কোনো কিছু করার ক্ষমতা নষ্ট হয়ে যেত। সে তার নিজের গোসল, খাওয়া এবং ঘর গুছিয়ে রাখার মতো জিনিসগুলো তাকে শিখিয়েছি, যেন সে ভবিষ্যতে সুস্থভাবে বড় হতে পারে। এভাবেই তার মানসিক বিকাশ, আবেগ, মানুষের সাথে মেলামেশা ও অন্যান্য সামাজিক নিয়মনীতি মেনে চলতে অভ্যস্ত করার চেষ্টা করেছি। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ উপস্থিত অতিথিবৃন্দের মধ্য থেকে একজন বাবার অভিজ্ঞতার গল্প শুনলাম। শিশুর মস্তিষ্ক ও শরীরের বৃদ্ধি যদি একসাথে কাজ করে, তবেই শিশু সব কিছু শিখবে। কিন্তু শিশুর সঠিক বিকাশে যদি পুষ্টিকর খাবার, খেলাধুলা করা, স্বাস্থ্য পরিচর্যা, টিকাদান, শারীরিক প্রতিবন্ধিতা শনাক্তকরণ, দূষণমুক্ত নিরাপদ পরিবেশে বসবাস, এই ধরনের সমস্যা থেকে থাকে, তবে শিশুর বিকাশ পরিপূর্ণ হয় না। এখন শুনব মাঠ পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন এমন একজন কর্মীর অভিজ্ঞতা। যখন শিশু বিকাশ কেন্দ্রে বা আমাদের কাছে কোনো শিশুকে নিয়ে আসা হয়, তখন আমরা দেখি শিশুর চোখের সামনে বা পেছনে কোনো জিনিস থাকলে মাথা ঘুরিয়ে দেখতে পারে কিনা, কোনো শব্দ বা উপর থেকে কিছু পড়লে ভয় পায় কিনা, চোখের মণি ঘুরিয়ে তাকায় কিনা। এরপর আরও কিছু সমস্যা দেখা যাচ্ছে, তা হলো কথা বলে না, কানে কম শোনে, খাবার নিজের হাতে খেতে পারে না, হাঁটতেও দৌড়াতে পারে না। অনেকে প্রস্রাব পায়খানা করে ধরে ফেলে, আর বড় হয়ে অনেকেও কাপড় চোপড়ে প্রস্রাব পায়খানা করে দেয়।
অন্য শিশুদের সাথে খেলাধুলা করে না, ভিড় দেখলে ভয় পায়, তাই স্কুলে পরবর্তীতে যেতেও চায় না। এখন সব কিছুরই চিকিৎসা আছে, যা মা বাবাদের কাছে সচেতন হতে হবে। এই ধরনের সমস্যা দেখলে শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে যেতে হবে। তারা ভাবে যে এরকম একটা শিশুকে নিয়ে কি করবে, কিন্তু বর্তমান যুগে আধুনিক চিকিৎসায় এই সমস্যার সমাধান করা অতি সহজ এবং সুচিকিৎসাও পাওয়া যায়। তাই একজন মাঠকর্মী হিসাবে আমি মনে করি এই সমস্ত শিশুদের নিয়ে বাবা মা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যদি এরকম শিশু কারো থেকে থাকে তাহলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসকদের সাথে পরামর্শ করে এই বিষয়ে সুচিকিৎসা গ্রহণ করা সম্ভব এবং অবশ্যই শিশুরা এই চিকিৎসায় ভালো হয়ে যাবে। এ পর্যায়ে আমরা শুনব আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে একজন মায়ের অভিজ্ঞতা নিয়ে তার গল্প। চলুন তাহলে শোনা যাক মায়ের গল্প। এই বয়সে অন্য শিশুরা যতটা কথা বলে, শব্দ করে, আমার মেয়ে তা পারে না। তার সাথে কথা বললেও কোনো শব্দ করে না, ডাক দিলে ফিরে থাকায় কিন্তু কথা বলে না। তাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। কথা দেরিতে শেখার কারণ জানালো। যদি কোনো শিশু দেরিতে কথা বলার পেছনে মোবাইল ফোন দায়ী, মোবাইল ফোন নিয়ে বসে থাকলে কারোর সাথে কথা হয় না। যদি জন্মের সময় কান্না করতে দেরি হলে মস্তিষ্কের অক্সিজেন কমে যায়, যার প্রভাব পরেই দেখা যায়। কারো সাথে না মেশা এবং শিশুর সঙ্গে বাবা মায়ের কম কথা বলাও শিশু দেরিতে কথা বলার কারণ। 3 বছর বয়সের মধ্যে যদি কথা না বলে তাহলে তার চিকিৎসা সরকারিভাবে জেলা হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে শুরু করব। এই বিষয়ে আমাকে হাসপাতাল থেকেও কিছু তথ্য জানানো হয়েছে। যদি কোনো শিশুর দেরিতে কথা বলার সমস্যা থাকে অথবা সে অন্য 5টি শিশুর চেয়ে আলাদা আচরণ করে, তাহলে অবশ্যই হাসপাতালগুলোতে এবং স্বাস্থ্যকেন্দ্রে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হবে। তাহলে একজন মা হিসাবে আমি মনে করি আমার শিশুর যখন এই সমস্যা আছে অবশ্যই আমার শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। কোনোভাবেই এই বিষয়টি অবহেলা করার কোনো উচিত নয়। এই বিষয়ে মা হিসাবে আমি সচেতন এবং অবশ্যই আমার শিশুকে চিকিৎসা নিশ্চিত করব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, শিশু তার চোখের দেখা, কানে শোনা, স্পর্শ, নাক দিয়ে গন্ধ নেওয়া এবং জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার মাধ্যমে ধীরে ধীরে সব কিছু চিনতে শেখে। বিকাশের প্রতিটি স্তরেই শিশুর কাছ থেকে সমাজ কিছু প্রত্যাশা করে। সকল শিশুর শারীরিক ও মানসিকভাবে পরিবর্তন একইভাবে কিন্তু হয় না। যাদের সমস্যা থাকে তাদের প্রতি প্রত্যেক অভিভাবককে আরও বিশেষভাবে যত্ন নিতে হবে। একটি শিশু পরবর্তী জীবনে সুস্থ, সবল, বুদ্ধিমান, উৎসাহী এবং পারিবারিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কাজ করার জন্য আরও দক্ষ হয়ে উঠতে পারে। এখন শুনব এ বিষয়ে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্ন ও মতামত। সাথে আছেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি, কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর ইমরুল কায়েস। চলুন তাহলে আমরা আজকের বিশেষজ্ঞ অতিথির বক্তব্য শুনি। ডক্টর ইমরুল কায়েস, আপনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের শ্রোতাবৃন্দের জন্য সময় দিচ্ছেন। এজন্য সকল শ্রোতাবৃন্দের পক্ষ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রজন্ম কথা যারা শুনছেন ইউনিসেফের সহযোগিতা 100.8 মেগাহার্জে সবাইকে এবং সমস্ত শ্রোতা বন্ধুদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে প্রথমেই জানতে চাইছি একজন মায়ের কাছ থেকে তার মতামত। শিশুকে মা বাবা সময় দিলে, শিশুর সাথে কথা বললে সব কিছু শিশু দ্রুত শেখে। এ বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে কথা বললে শুধুমাত্র তাদের ভাষা এবং জ্ঞান বৃদ্ধি করে না, বরং তাদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক দক্ষতা গড়ে তোলে। এই জন্য যতটুকু সম্ভব ততটুকু আমরা সময় দিব, যার ফলে শিকনফল স্থায়ী হবে। ধন্যবাদ। এবারেই আমরা যাচ্ছি একজন বাবার কাছে। তার কাছে মতামত জানতে চাইব, শিশুকে শাস্তি দিলে বা সারাক্ষণ সব কিছু করতে নিষেধ করলে তার মধ্যে ভয় ও হতাশা জন্ম নিতে পারে। এ বিষয়ে বাবা হিসেবে তার কি মতামত? আপনার উপস্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত বলে মনে করি। শিশুদের শাস্তি দেওয়া বা অন্য কিছু করতে
নিষেধ করলে তাদের এভাবেই মানসিক বিকাশে গভীরভাবে বাধাগ্রস্ত হয়, যার ফলে নেতিবাচক প্রভাব পড়ে, আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে এবং সৃজনশীলতার বন্ধ করে দেয়। শাস্তি হলো শিক্ষার এক বড় বাধা। শিশুরা যখন শাস্তির ভয়ে থাকে তখন তারা নতুন কিছু শিখতে আগ্রহ হারিয়ে ফেলে। সুতরাং আমরা যারা মা বাবা যদি শিশুদের সাথে শান্তভাবে কথা বলি, তাদের আদর যত্ন করে বুঝিয়ে বলি, তাদের ভুলগুলো বোঝার চেষ্টা করি এবং শিশুকে সঠিক পথ দেখানো বলে মনে করি। প্রিয় শ্রোতাবন্ধু, আমরা এতক্ষণ একজন বাবা এবং একজন মায়ের মতামত জানলাম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির সাথে উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্নোত্তর পর্বে। এ পর্যায়ে প্রথমেই আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন রাখছেন একজন বাবা। চলুন তাহলে তার প্রশ্নটি জেনে নিই। আচ্ছা, আমি বাবা হিসেবে আমার প্রশ্ন, শারীরিক এবং মানসিক বিকাশে 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেই সম্পর্কে একটু পরামর্শ দেবেন স্যার? ধন্যবাদ আপনাকে, এবং একই সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই যারা প্রজন্ম কথা আজকে শুনছেন। ওনার প্রশ্নটা খুবই সুন্দর। কেন সুন্দর সেটা আমি আগে একটু বলছি। উনি জিজ্ঞেস করেছিলেন যে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে, এক্ষেত্রে উনি দুটো পয়েন্টকে কিন্তু আলোকপাত করে ফেলেছেন অলরেডি, যে শারীরিক বিকাশের ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানসিক বিকাশের ক্ষেত্রে আমরা কি করতে পারি। উপস্থাপিকা যিনি বলছিলেন যে মাতৃগর্ভের শুরু থেকেই শিশুর আসলে মানসিক বিকাশ বা শারীরিক বিকাশটা শুরু হয়। কাজে জন্মের পর থেকে আমি একটা শিশুকে যখন সুস্থভাবে লালন পালন করার দিকে চিন্তা ভাবনা করব বা সুস্থভাবে লালন পালন করব, তখন তার ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় তার প্রয়োজনীয় পুষ্টি, যেগুলো আসলে আমাদের একটা সুষম খাবারের মাধ্যমে আসতে পারে, ভিটামিন মিনারেলসের মাধ্যমে আসতে পারে, এবং একটা প্রপার যেটা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আসতে পারে। এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের প্রতিটা স্তরে যাতে এই পুষ্টির ব্যাপারটা আমাদের মাথায় থাকে। প্রয়োজন বোধে আমাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, সেবাদান কর্মী, স্বাস্থ্যকর্মী ইনাদের পরামর্শ নেওয়া যেতে পারে। আমরা জানি যে এই সময় শিশুদের সাধারণত অনেক সময় বাচ্চারা বেশ রোগা পাতলা হয়ে থাকে, বা দেখা যাচ্ছে বাচ্চা বেশ স্থূলকায় হতে পারে। স্বাভাবিকভাবে মানুষজনের বা বাবা মার মনে হতে পারে আমার শিশুটি হয়তো শারীরিকভাবে খুবই ভালো আছে বা সুস্থ আছে, যেহেতু সে মোটাসোটা আছে, কিন্তু দেখা যাচ্ছে তার প্রোটিনের ঘাটতি রয়েছে। কাজেই নিয়মিতভাবে একজন শিশুর শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে এই পুষ্টির কনসেপ্টটা বা পুষ্টির ধারণাটা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মী বা কমিউনিটি ক্লিনিক থেকে নিয়মিতভাবে আমাদেরকে জানতে হবে যে শিশুটি আমার কোনো জটিল রোগে ভুগছে কিনা, অপুষ্টিজনিত কোনো রোগের শিকার হচ্ছে কিনা। একই সঙ্গে সঙ্গে আমার মানসিক বিকাশের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তবে তার চাইতেও গুরুত্বপূর্ণ, মানসিক বিকাশের সঙ্গে শারীরিক বিকাশও খুব গুরুত্বপূর্ণ। আপনি যেমন আলাদা, প্রতিটা শিশু জন্মের পর তিনি শিশু হতে পারেন, কিন্তু তিনি কিন্তু একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, তাই না? প্রত্যেকের চেহারা যেমন সমান নয়, প্রতিটা শিশুর আচরণ ভিন্ন হবে, প্রতিটা শিশুর রাগ প্রকাশের ক্ষমতা ভিন্ন হবে, তার যে কোনো জিনিসের প্রতি চাওয়া পাওয়া ভিন্ন হবে। দেখবেন সব শিশু কিন্তু একরকম খাবার দাবার পছন্দ করে না, কিন্তু আমাদের বাবা মা সহ সবারই অভিভাবক মহলে একটা টেন্ডেন্সি বলবো যে আছে, যে প্রতিদিন খিচুড়ি দিতে হবে, প্রতিদিন মিষ্টি কুমড়া দিতে হবে একটা নির্দিষ্ট সময় বেঁধে। আপনি প্রতিদিন খিচুড়ি খেতে পারবো না, কাজেই বাচ্চার ওই খিচুড়ি প্রতিদিন খেতে ভালো লাগার কথা না। এবং এই যে আমরা বাচ্চাকে খাইয়ে দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ বাচ্চা যদি নিজ হাতে খাবার মেখে মেখে খায় তাহলে খাবারটা অনেক বেশি নষ্ট হবে। এই আশঙ্কা থেকে আমরা বাচ্চাকে খাবার কিন্তু নিজে খাইয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চা যদি জন্মের পর বিভিন্ন খাবার প্রতিদিন নিজ হাতে ধরে খেত, তাহলে সেই খাবারের স্বাদ, বর্ণ, গন্ধ, সেগুলোর টেক্সচার বাচ্চা নিজে অনুভব করতে পারতো এবং খাবারের প্রতি তার নিজের আগ্রহ হতো। একজন বাবার কথাবার্তা আমরা শুনছিলাম যার বয়স 5 বছর, যার বাচ্চা নিজে থেকেই তার সব কিছু করার ব্যাপারে উৎসাহী হয়েছে, কারণ বাসা থেকে বা তিনি তাকে এভাবে তৈরি করেছেন যে যাতে সব কিছুতে তিনি উৎসাহ পান বা শিশুটি উৎসাহ পায়। একইভাবে আমি বলবো যে শারীরিক এবং মানসিক বিকাশের যে প্রশ্নটি এসছে, সেক্ষেত্রে শারীরিক বিকাশের ব্যাপারে পুষ্টি এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের ব্যাপার তো আমি বললাম, কিন্তু এটার সঙ্গে মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে এটার সাথে গুরুত্বপূর্ণ আমি 5টা বিষয় বলছি। এক, পরিবারের লোকজন
বাচ্চার সঙ্গে অনেক বেশি সময় কাটাতে হবে এবং কথা বলতে হবে। বাচ্চাকে নিজে নিজে কিছু কাজ করার ব্যাপারে উৎসাহ দিতে হবে, যেমন খাবার খাওয়া, তার জামা কাপড় পরার চেষ্টা। বাচ্চা পড়তে পারবে না, কিন্তু পরার চেষ্টা, তাতে কি হবে, তার অধিকার বোধ এবং হচ্ছে তার দায়িত্বশীলতার একটা ছাপ তখন থেকেই পাওয়া যাবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার এবং ভিন্ন ভিন্ন খাবার নিয়মিতভাবে দেওয়ার একটা অভ্যাস করতে হবে। এবং বাচ্চাকে আমাদের পারিবারিক কিছু কাজেও, বাচ্চা তো আর সরাসরি অংশগ্রহণ করবে না, কিন্তু বাচ্চার একটা যে কোনো জায়গায় আমরা কথাবার্তা বলছি, সবার সঙ্গে কথাবার্তা বলছি, তাতে আমার শিশুটিরও যাতে অংশগ্রহণ থাকে, এই ব্যাপারটা আস্তে আস্তে আমাদেরকে মানতে হবে বা মাথায় নিতে হবে। তাতে করে শিশুর মানসিক এবং শারীরিক পুষ্টি বা বিকাশের ব্যাপারটা আমাদের একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা সুস্থ স্বাভাবিক শিশু তথা সুস্থ স্বাভাবিক জাতি পাবো। ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা যাচ্ছি একজন মায়ের কাছে। অনুষ্ঠানে উপস্থিত একজন মা তার প্রশ্নটি জানাচ্ছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। 0 থেকে 5 বছর এই বয়সে শিশুদের ব্রেনের বিকাশে আমরা মা হিসেবে কী করতে পারি এবং কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর কিছুটা আমার আগের প্রশ্নে এসছে। একজন বাবা প্রশ্ন করেছিলেন যে আপনি মানসিক বিকাশে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন, সে ব্যাপারগুলো বলছেন। প্রথমেই আমি এক কথায় বলে দিচ্ছি, শিশুর খাবার এবং পুষ্টির ব্যাপারটা প্রচণ্ডভাবে মাথায় রাখতে হবে। আমার বাচ্চা যাতে এমন কোনো কিছু না খায় যেটা শুধুমাত্র ভাত খাচ্ছে, শর্করা জাতীয় খাবারের পুষ্টি সে পাচ্ছে কিন্তু কোনো প্রকার প্রোটিন বা আমিষ জাতীয় খাবারের পুষ্টি সে পাচ্ছে না, এরকম যাতে না হয়। একটা সুষম খাবার যেখানে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাবার, ভিটামিন এবং মিনারেলস এই জাতীয় খাবারের সম্পূর্ণ একটা প্রপার একটা ব্যালেন্স বা একটা সুষম বন্টন থাকবে। এবং এই ব্যাপারে আপনি পরামর্শ পাবেন আমাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, পুষ্টি কর্নার, তারপর হচ্ছে আমাদের কমিউনিটি ক্লিনিক এবং মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদের কাছ থেকে। এবার আসি যে মানসিক বিকাশের দিকে আমি কি কি লক্ষ্য রাখবো। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলবো যে কি কি লক্ষ্য রাখবো না, কি জিনিস আমি করতে দিব না, সেই জিনিসটা আমি আগে বলছি। আমরা এখন জানি 2024 সাল, এখন বাচ্চারা দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্ক্রিন টাইম যেটাকে আমরা বলি, বাচ্চারা মোবাইল ফোনে একটু আসক্ত, টেলিভিশন একটু আসক্ত। বাচ্চাকে হয়তো একটা গান বা তার পছন্দের কার্টুন বা কোনো ক্যারেক্টার না দিলে বাচ্চা হয়তো খেতে চাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, বাচ্চা এক ধরনের নির্ভরশীল হয়ে যাচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডিভাইসের উপরে। সবার কাছেই যেহেতু আজকের দিনে আধুনিক স্মার্টফোন রয়েছে, আমরা চাইলেই যে কোনোভাবে যে কোনো কার্টুন বা একটা গান চালিয়ে বাচ্চাকে হয়তো খাওয়াতে উৎসাহ দিচ্ছি। এই ব্যাপারটি একদমই করা যাবে না। তাতে যেটা হবে, বাচ্চা আপনার সঙ্গে কথাবার্তা বলবেন। আপনি যখন বাচ্চাকে খাওয়াচ্ছেন তখন কিন্তু আপনি কথাবার্তা বলছেন কিছু কিছু আধো আধো বলে, বাবা খাও, এটা মাংস, এটা মাছ। তাতে কি হচ্ছে, বাচ্চা যখন খাবারটা নিচ্ছে সে জেনে যাচ্ছে যে এটা মাংস, এটা মাছ। কিন্তু একই সঙ্গে বাচ্চাটা যখন মোবাইল ফোন দেখছে, কোনো একটা কার্টুন বা টেলিভিশন কোনো স্ক্রিন দেখছে, সে কিন্তু জানে না আপনি তাকে কি খাওয়াচ্ছেন, আপনি কি কথা বলছেন, আপনি যে আপনার দেশের ভাষায়, আপনার মায়ের ভাষায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। বাচ্চাটা খুব অসচেতন, পূর্ণ সচেতন এই অবস্থাতেই কিন্তু স্ক্রিন বা মোবাইল ফোনের হয়তো একটা কার্টুন ক্যারেক্টারের ব্যাপারে ঢুকে আছে। তো প্রথম দিকে কথা হচ্ছে, বাচ্চার সঙ্গে যখন কথাবার্তা বলবো, পরিবারের সবাই মিলে কথাবার্তা বলবো। আমি কে হই বাচ্চার, আমি কি খাচ্ছি, আমি যে জামা কাপড় পরে আছি সেটার নাম কি। তার ফলে বাচ্চা কি করবে, ছোট 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 শব্দগুলো বাচ্চা সব সময় তার নিজের মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করবে এবং তার শব্দ ভাণ্ডার প্রচণ্ড সমৃদ্ধ হবে। কিন্তু যদি আমি স্ক্রিন অ্যাডিকশন বা মোবাইল ফোন বা টেলিভিশনের মাধ্যমে দিই, তার ফলে এই জাতীয় জিনিসগুলো কিন্তু সে শিখবে না। এবং আপনি যখন তার সাথে কথাবার্তা বলবেন, একই সঙ্গে বড়দের সম্মান করার ব্যাপার, ছোটদের সঙ্গে স্নেহশীলতার ব্যাপার, সে কিন্তু তার চোখ দিয়ে দেখছে, কানে শুনছে এবং অনুভব করছে। এর মাধ্যমেই কিন্তু আসলে বাচ্চার মানসিক বিকাশ সম্ভব। এটা 1 মাসের ব্যাপার নয়, 2 মাসের ব্যাপার নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ কৈশোর থেকে আবার যুবক বয়স পর্যন্ত আরেকটা পর্যায়ে আমাদের অতিক্রম করতে হয়। কিন্তু শিশুর মানসিক বৃদ্ধির বা মানসিক সুস্থতা বা মানসিক সবলতা, সেটার ভিত্তিটা কিন্তু তৈরি হয় 0 থেকে 5 বছর বয়সে। এবারে আমরা যাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত একজন স্বাস্থ্যকর্মীর কাছে। তিনি বিশেষজ্ঞ অতিথিকে তার প্রশ্নটি জানাচ্ছেন। নমস্কার স্যার, আমার প্রশ্ন হচ্ছে 0 থেকে 5 বছর বয়সে শিশুর প্রারম্ভিক বিকাশ বলা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক শিশুর সঠিক ওজন এর তুলনায় আরও বেশি ওজন হয়, যার ফলে
স্বাভাবিক নিঃশ্বাস হারিয়ে ফেলে, এতে এর কি সমস্যা হতে পারে এবং বিভিন্ন শ্রেণীর মা বাবাদের নিয়ে আমরা স্বাস্থ্যকর্মীরা কিভাবে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি একই সঙ্গে সুন্দর এবং কিছুটা জটিল। আমি সবাইকে একটু ধৈর্য ধরে বা একটু শোনার জন্য আমি আহ্বান করছি। উনি যে প্রশ্নটা করলেন আমাদের সম্মানিত স্বাস্থ্যকর্মী, উনি ওনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকেই বলছেন বলে আমি ধরে নিচ্ছি। আমি একটু আগে বলেছি যে যেসব বাচ্চারা স্পেশালি বা বিশেষত যারা একটু গ্রামে বড় হচ্ছে তাদের ব্যাপারটা কি থাকে, মা বাবার একটা টেন্ডেন্সি থাকে যে বাচ্চা যদি আমার মোটাসোটা হয়, বাচ্চা বোধহয় দেখতে খুব আকর্ষণীয় বা ভালো আছে, বাচ্চা সুস্থ আছে। কিন্তু একই সঙ্গে একটা ব্যাপার আমার মাথায় নিতে হবে যে বাচ্চাটা বা যে শিশুটা 0 থেকে 5 বছর বয়সে 6 মাস পর থেকে যখন আমি বুকের দুধের পাশাপাশি আলাদা খাবার দিচ্ছি, আমি শুধুমাত্র বাচ্চাকে ভাত বা সেরেলাক বা ফর্মুলা ফিড দিচ্ছি কিনা। যদি একটি বাচ্চা শুধুমাত্র চিনি জাতীয় খাবার, শর্করা, ভাত, সুজি, সেরেলাক বা যে কোনো ধরনের ফর্মুলা ফিড খেয়ে অভ্যস্ত হয়, তাহলে বাচ্চার মধ্যে কিন্তু একটু মোটা বা স্থূলতার একটা প্রকাশ পায়। কিন্তু আদতে বাচ্চার যে জিনিসটির ঘাটতি থেকে যায় সেটা হচ্ছে মিনারেলস এবং হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার, যেটা আমাদের পেশি গঠন বা শরীর গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। কাজে এই ধরনের বাচ্চা আপাত দৃষ্টিতে অপুষ্টিতে ভুগছে বলে মনে না হলেও সেই বাচ্চাটি আসলে অপুষ্টিতে ভুগছে। কাজেই মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা আমাদের পুষ্টিজনিত ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষণ পাওয়া। তাদেরকে আমি বলবো এই ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চার মায়েদেরকে বা বাচ্চাকে যিনি সার্ভিসটা প্রোভাইড করছেন, কেয়ার গিভার যাদেরকে আমরা বলি, হয়তো বাচ্চার মা থাকছেন না, তার জীবিকার প্রয়োজনে তিনি হয়তো বাইরে থাকছেন, তাহলে বাচ্চার নানি দাদি বা যিনি বাচ্চার ওই সময়ে সেবা প্রদান করছেন তাকে এই ব্যাপারগুলো আসলে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবার মাথায় ঢুকিয়ে দেওয়া খুব জরুরি যে বাচ্চা স্থূল মানে বাচ্চা সুস্থ নয়। বাচ্চাকে নিয়মিতভাবে বাচ্চার রেগুলার একটা চেক আপ করানোর প্রয়োজন যে বাচ্চা পুষ্টিজনিত ব্যাপারে সুস্থ আছে কিনা। প্রথম কথাটা আমি বললাম সচেতন, এবং দ্বিতীয় কথাটা আমি বলবো অবশ্যই সুষম খাবারের আমাদের যে ধারণা সেটার ব্যাপারে। বাচ্চাকে প্রতিদিন আমি মুরগির মাংস, মুরগির কলিজা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাচ্চাকে একদিন হয়তো আমি মুরগির মাংস দিলাম, একদিন হয়তো মুরগির কলিজা একটু আমি থেতো করে দিলাম, পরের দিন হয়তো আমি মাছ দিলাম। তাতে কি হবে, বাচ্চা প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ কিন্তু পাবে। এবং আমি খুব অনুরোধ করব বাচ্চাকে নিজ হাতে খেতে দেবেন। তাতে বাচ্চা হয়তো একটু ফেলবে, একটু ছড়াবে বা জায়গাটা নিতান্ত না হয় একটু অপরিষ্কার করবে, কিন্তু বাচ্চার খাবারের বর্ণ, স্বাদ এবং গন্ধের প্রতি আলাদা করে অনুভূতি তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমরা উপস্থিত অতিথিবৃন্দের সাথে বিশেষজ্ঞ অতিথির প্রশ্নোত্তর পর্ব শুনলাম। এবারে আমরা এই বিষয়ের উপর শুনব আজকের বিশেষজ্ঞ অতিথির বক্তব্য। ধন্যবাদ প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আরেকবার, প্রতিটি শিশুর বৈশিষ্ট্য কিন্তু আলাদা, প্রতিটি শিশুর চাহিদা, তার যোগাযোগ পদ্ধতি, তার যোগাযোগের ক্ষমতা সব কিছু আলাদা। একটি বাচ্চা জন্মের পর থেকে তিনি সবার প্রথম যোগাযোগ করেন তার বাবা মার সঙ্গে, তারপরে তার পরিবারের সঙ্গে। এই সব যোগাযোগের মাধ্যমে তার মানসিক বিকাশ শুরু হয়। বাচ্চা যোগাযোগ করতে শুরু করে, আধো আধো বলে কথাবার্তা বলতে শুরু করে। এই সময় বাচ্চাদের ক্ষেত্রে যিনি বাচ্চাকে রেগুলার দেখাশোনা করছেন বা বাবা মা, তাদের উচিত হবে বাচ্চার সঙ্গে অনেক বেশি কথাবার্তা বলা। তাতে বাচ্চার শব্দ ভাণ্ডার বাড়বে, বাচ্চা নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করবে। বাচ্চাকে নিজ হাতে খেতে দিন, তাতে বাচ্চা নিজে খাবারের স্বাদ, বর্ণ, গন্ধ আলাদা করে চিনতে শুরু করবে। বাচ্চার নিজস্ব একটা ব্যক্তিত্ব তৈরি হবে। বাচ্চার পরিধেয় জামা কাপড়, বাচ্চার খাবারের জন্য তার প্রয়োজনীয় ফিডার, বাটি, এগুলো বাচ্চাকে নিজ হাতে ধরতে দিন। তাতে বাচ্চার মধ্যে দায়িত্বশীলতা তৈরি হবে। এটা আমার এই ব্যাপার, এই বোধটা তার মধ্যে তৈরি হবে। তা পরিশেষে আমি বলবো বাচ্চাকে নিয়মিত সুষম খাবারের মাধ্যমে এবং পরিবারের সবাই সুষম খাবারের অভ্যাস করলে আপনার বাচ্চা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে বড় হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা হাতিয়ার হিসাবে সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। শ্রোতাবন্ধু, এতক্ষণ আমরা বিশেষজ্ঞ অতিথির বক্তব্য শুনলাম। এবারে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সমস্যা নিয়ে। আমাদের আজকের যারা অতিথিবৃন্দ রয়েছেন তারা আলোচনা করবেন এবং বিশেষজ্ঞ অতিথির কাছে এই সমস্যা উত্থাপন করবেন, বিশেষজ্ঞ অতিথি সমাধানের জন্য পরামর্শ দেবেন। প্রথমেই আমরা জানতে চাইছি একজন বাবার কাছে, তিনি তার সমস্যাটি উল্লেখ করছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। আমার বাচ্চার বয়স 5 বছর। সমস্যা হলো বাচ্চা কথা বলতে দেরি হয়, হাঁটতে, বসতে, চলতে অসুবিধা নেই, আচরণগত অসুবিধা দেখা যায়। শিশু এক জায়গায় বসে থাকে না, নিজের ইচ্ছে মতো কাজ করে।
এই সমস্যা সমাধানের একটু পরামর্শ দেবেন স্যার? আমরা একজন বাবার সমস্যার কথা জেনে নিলাম, এবারে আমরা জানব একজন মায়ের সমস্যার কথা। আমার শিশুর একটি সমস্যা হলো তার অতিরিক্ত রাগ। তাকে কিছু না করতে বললে বা তার কোনো কাজে বাধা দিলে সে মাটিতে গড়াগড়ি খায়। তার রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমাকে কিছু পরামর্শ দিবেন স্যার? আপনার বাচ্চার 5 বছর বয়সের যে সমস্যাটার কথা আমরা শুনলাম বা শ্রোতা বন্ধুরা শুনলেন, বাচ্চা দেরিতে কথাবার্তা বলছে এবং নিজের ইচ্ছা মতো কাজ করছে, কোনো এক জায়গায় স্থির হয়ে বসে না এবং তার আচরণগত কিছু সমস্যা রয়েছে। আমি আপনাকে জানাতে চাই 6 মাস থেকে 5 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে, বাচ্চা নিজের মতো কথাবার্তা বলে বা কারোর সঙ্গে যোগাযোগ করে না খুব বেশি, নিজের প্রয়োজনের বাইরে কথাবার্তা বলে না, এক জায়গায় বসে থাকে, হাত পা ছুড়াছুড়ি করে, কথাবার্তা খুব কম বলে, এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার পরামর্শ থাকবে আপনি দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে, শিশু বিকাশ কেন্দ্রে যোগাযোগ করে আপনার বাচ্চার সমস্যাটির কথাবার্তা আগে ওনাদের সঙ্গে মন খুলে কথাবার্তা বলুন। তাতে এক ধরনের ডায়াগনোসিসে পৌঁছানো সহজ হবে এবং তার মাধ্যমে বাচ্চার বিকাশ পরবর্তীতে আপনি কিভাবে বাচ্চার সঙ্গে যোগাযোগ করবেন, তার সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য আমরা কি করব সে বিষয়ে একটা সুপরামর্শ পাবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাচ্চাদের ক্ষেত্রে রাগ খুব স্বাভাবিক, সহজাত একটা প্রবৃত্তি। আমরা বয়স্ক মানুষজনরাও কিন্তু অনেক বেশি রাগ করে থাকি। বাচ্চার যেহেতু শব্দ ভাণ্ডার, তার যোগাযোগের মাধ্যম এবং তার আশেপাশের চেনা জানা মানুষজনের গণ্ডিটা আমাদের মতো বিস্তৃত নয়, যার জন্য বাচ্চার সমস্ত আস্ফালন, দাবি বা রাগ আপনার বা পরিবারের মানুষজনের সঙ্গেই বেশি হয়ে থাকে এবং সে তখন যেটা করে হাত পা ছোড়াছুড়ি থেকে শুরু করে গড়াগড়ি দেওয়া শুরু করে, কারণ সে জিনিসটা কি চাচ্ছে, এক ধরনের অ্যাটেনশন বা তাকে আপনি আগ্রহ দিচ্ছেন তার মতামতকে, এই ব্যাপারটা বাচ্চা চায় এবং এই সমস্যাটা শুরু হয় বাচ্চা 3 থেকে 5-6 বছরের মধ্যে বেশি। এই সময় বাচ্চাদের নিজস্ব একটা চাহিদা তৈরি হয়, আমাকে এটা পেতে হবে, আমি কাঁদলে এটা পাই, এই ব্যাপারটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটার মাধ্যমে আমরা যে ভুলটা করে থাকি, বাচ্চাদেরকে হয়তো প্রহার করে থাকি শারীরিকভাবে, অতিরিক্ত গালিগালাজ করে ফেলি, হয়তো বকা দিই, তাতে বাচ্চার মধ্যে এক ধরনের নেগেটিভ পার্সোনালিটি বা নেতিবাচক একটা ব্যক্তিত্বর প্রভাব তৈরি হতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় বাচ্চার সঙ্গে কথাবার্তা বলা এবং সব সময় বাচ্চাকে প্রশ্রয় না দেয়া, কিছু কিছু সময় বাচ্চাকে বুঝতে দেয়া যে কাঁদলেই বা খুব রাগারাগি করলেই সব কিছু পাওয়া যায় না। এটা এক ধরনের পজিটিভ প্যারেন্টিং। ধন্যবাদ আপনাকে আরেক। আমরা উপস্থিত বাবা মায়ের সমস্যার কথা শুনলাম এবং তারই প্রেক্ষিতে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি পরামর্শ দিয়েছেন কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো যায়। শ্রোতাবন্ধু, এবারে আমাদের সকল শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি আজকের বিষয়ের উপর কি করণীয় রয়েছে সে বিষয়ে তার পরামর্শ জানাবেন। প্রিয় শ্রোতা, মায়ের গর্ভকাল থেকে 5 বছর পর্যন্ত সে যা শেখে, যা দেখে, তার উপরই গড়ে ওঠে তার ভবিষ্যৎ বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, নৈতিক এবং সামাজিক আচরণ। জন্মের পর থেকেই শিশু শিখতে শুরু করে, তাই শিশুদের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে মা বাবাদের তা শেখার প্রয়োজন আছে। আমরা কেউ হয়তো শিশুদের কান্না দেখে দামি খেলনা কিনে দিচ্ছি, দামি গাড়ি কিনে দিচ্ছি। গবেষণা বলছে শিশুদেরকে সময় দিতে হবে। দামি খেলনা, দামি গাড়ি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তাদের সাথে খেলতে, কথা বলতে হবে। মোবাইল ফোন বা টেলিভিশনের স্ক্রিনের মধ্যে জীবনকে বন্দি করা চলবে না। এছাড়া এমন কথা বলবো, এমন সমস্যা মুক্ত থাকতে আমরা কি করব সে ব্যাপারেও বাবা মা সহ সমস্ত অভিভাবকদের আলোকপাত করতে হবে। সুস্বাস্থ্যের জন্য শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিতে হবে, সুষম খাবার দিতে হবে, শিশুর জন্ম নিবন্ধন, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে, বাইরে খেলার জায়গা থাকতে হবে, বড়দেরকে সম্মান করা এবং ছোটদেরকে আদর করার বিষয়গুলো শেখাতে হবে, খাবার এবং খেলনা ভাগাভাগি করে ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। তাতে শিশু সামাজিক মানুষ হিসাবে গড়ে উঠবে যত দ্রুত সম্ভব। প্রিয় শ্রোতাবন্ধু, আমরা এতক্ষণ আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি ডক্টর ইমরুল কায়েস, মেডিকেল অফিসার, কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়, তার কাছ থেকে আমরা আজকের বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরামর্শ এবং করণীয় বিষয়ে জানলাম। ডক্টর ইমরুল কায়েস, আপনি আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, আমাদের সময় দিয়েছেন এবং সকল শ্রোতা বন্ধুদের সাথে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সেজন্য বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ এবং আমি আবারও ধন্যবাদ দিচ্ছি এবং আমি বলছি আমার এখানে এসে আসলে খুব ভালো লেগেছে। এত এত প্রশ্ন ছিল মানুষজনের এবং প্রশ্নগুলো শুনলাম, খুব সময় উপযোগী একটা ব্যাপার। আমি আপনার মাধ্যমে এই প্রজন্ম কথার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়াও কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব। 0 থেকে 5 বছর বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশ ও যত্নে করণীয়। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি বুধবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।